হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ডিসকাস করব ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি ক্লাস 12 এনসিইআরটি বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, যেটা রয়েছে ওয়ার্ল্ড পপুলেশনস ডিস্ট্রিবিউশন এন্ড ডেনসিটি। তো আগের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার হিসেবে যেটা হিউম্যান জিওগ্রাফি নেচার এন্ড স্কোপ আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। যারা ভিডিওটা দেখোনি এখনো পর্যন্ত প্লিজ গিয়ে ওটা দেখে নাও, তারপর এই চ্যাপ্টারটাতে এসো, কারণ ওখানে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু বিষয় আমরা ডিসকাস করেছি। সেকেন্ড চ্যাপ্টার আজকে আমরা ডিসকাস করব ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনস, ডেনসিটি and distributions. Okay, so before going to discuss, we have to discuss about the pattern of population distributions. Population distributions কি? যারা এবছর এইচএস এক্সাম দিচ্ছ তারা এই কোশ্চেনটা হয়তো তোমরা দেখেছো, এই কোশ্চেনটা যে পপুলেশন ডিস্ট্রিবিউশনস কি তোমরা প্র্যাকটিস করার সময় বা বোর্ড এক্সামেও হয়তো তোমরা এটা দেখেছো যে প্যাটার্ন অফ পপুলেশন ডিস্ট্রিবিউশনস, এটাকে একটা এমসিকিউর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেটা হচ্ছে প্যাটার্ন অফ পপুলেশন ডিস্ট্রিবিউশনের অপশন ছিল, যেটা এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ পিপল ওভার দ্য আর্থ সারফেস, যেটাকে আমরা পপুলেশন ডিস্ট্রিবিউশন বলি। পপুলেশন ডিস্ট্রিবিউশনের যদি ডেফিনেশন কেউ দিতে বলে, তাহলে তোমরা যেটা ডিসকাস করেছো সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ পিপল ওভার দ্য আর্থ সারফেস। ওকে, so then we have to discuss that population is not evenly distributed throughout the world. So কিভাবে সেটা ডিস্ট্রিবিউটেড রয়েছে? 90% of the world population lived in 10% of the land. আমরা জানি 30% 70% of the surface is covered by water, and only 71% and 29% is under the land surface, and based on that part, on land part, 90% of the population lived in 10% of the land surface area. It is very important. প্লিজ যারা নোট মেক করছো তারা এটা লিখে নিতে পারো। নেক্সট যেটা রয়েছে যে ওই যে 90% পপুলেশন 10% ল্যান্ডের মধ্যে বসবাস করে, তার মধ্যে 10টা মোস্ট পপুলাস কান্ট্রি রয়েছে যারা 60% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশনকে হোল্ড করেছে, যারা কন্ট্রিবিউট করে 60% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। কটা দেশ? মাত্র পৃথিবীতে টোটাল 200 খানা কান্ট্রি রয়েছে নিয়ার অ্যাবাউট, তার মধ্যে 10 খানা দেশ 60% পপুলেশনকে কন্ট্রিবিউট করছে। and out of 10 countries, 6টা কান্ট্রি কোথায় বসবাস? 6টা কান্ট্রি রয়েছে এশিয়া। কি কি সেই কান্ট্রিগুলো রয়েছে? চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এই যে কান্ট্রিগুলো, এরা হচ্ছে যে প্রথম 10টা কান্ট্রি যারা 60% পপুলেশন হোল্ড করে, তার প্রথম 6টা এশিয়াতে রয়েছে। তার মানে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে এশিয়া হচ্ছে সবথেকে ডেন্সেস্ট হচ্ছে কন্টিনেন্টের মধ্যে একটি। ওকে, so the distribution of population আমরা যখন পড়ব তখন আমরা যেটা জানবো যে arrangement of distributions of people over the earth surface is known as population distribution. Their মধ্যে 90% population lived in a 10% of its land. Now we have to discuss that, and that 90% of population lived in the 10% of land which has the contribution of 10 countries which contribute 60% of the total population. তার মানে হচ্ছে 10 খানা কান্ট্রি 60% of population কে কন্ট্রিবিউট করছে, and out of these 10 countries 6 are in Asia. It is very important, these 2 points, that is 90% and 10 countries contribute 60% of population. Now we have to discuss about the density of population. We know about this density of population, that means the ratio between the number of people to the size of land. মানে একটা পার্টিকুলার এরিয়াতে কতজন মানুষ বসবাস করছে সেটা রেশিওটাকে আমরা ডেনসিটি অফ পপুলেশন বলি। Their equation very simple: population divided by area, total population divided by area. It is considered as population density. So throughout the world, if we consider the population density, you will see that mostly densest populated areas or the countries are north eastern USA, northwestern Europe, southwest and southeast Asia. That part are the densest population. And second part, that is sparsely populated or less populated, less densely populated regions are the western China, south India, southern India, and Norway, Sweden. That are the hardest physiographical region. That's why people live there less in number. Okay, that is the basic thing in density of population. Density of population মানে কি? The total population divided by area. That is called density of population. Okay, so the distribution is
What are the arrangement of people over the space? And density means the total number of population divided by area. That is the ratio between the population and the land. That is known as density of population. Very easy. Next is we already discussed that there has no evenly distributions of populations over the space throughout the world. সো কেন এই ধরনের ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা আনইভেননেস রয়েছে, তার জন্য আমাদের কতগুলো ফ্যাক্টর আলোচনা করতে হবে। এটা হচ্ছে ফ্যাক্টরস অফ ইনফ্লুয়েন্সিং পপুলেশন ডিস্ট্রিবিউশন। কি সেগুলো? ওয়ান ইজ জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো রয়েছে। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর মানে আমরা বুঝি কোনো একটা জায়গাতে মানুষ যখন বসবাস করবে তার জন্য সুইটেবল সারফেস দরকার, ফিজিওগ্রাফিক্যাল সারফেস দরকার। সেই সারফেসগুলোর মধ্যে ফার্স্ট রয়েছে ল্যান্ডফর্ম। ল্যান্ডফর্ম অনেক রকমের হয়, প্লেন হয়, প্লেটু হয় এবং হিলি রিজিয়ন হয়। তো প্লেন রিজিয়ন অনেকখানি সুইটেবল ফর এগ্রিকালচারাল পারপাসেস, ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ফর লিভিং স্পেসেস, অল দিস থিংস। সো পিপল আর স্পেশালি interested to live in the plain region just because of the region are easy to access and easy to communicate to each other. So that's why the landform region, landform যেগুলো আমরা প্লেন ল্যান্ড বলি, সেই ল্যান্ডগুলোতে ক্রপ প্রোডাকশন, বিল্ডিংস, রোডস, ইন্ডাস্ট্রিজ এগুলো ইজি হয়, তার জন্য এই জায়গাগুলো সুইটেবল। তার ফলে আমরা সাউথ বেঙ্গল রিজিয়ন দেখি সব থেকে বেশি পরিমাণে ডেন্সেস পপুলেশন হচ্ছে বিহার, হুইচ ইজ দ্য confluence zone of the river Ganga and various rivers. So plain land that are the densest population regions. But if you talk about the Jammu and Kashmir, Arunachal Pradesh, সেই রিজিয়ন গুলোতে কি রয়েছে না প্রচুর পরিমাণে আন্ডুলেটিং সারফেস রয়েছে, যার ফলে সেখানে বসবাস করা অনেকখানি ডিফিকাল্ট। তার জন্য অরুণাচল প্রদেশে এখন টোটাল 2011 সেন্সাস অনুযায়ী ডেন্সিটি হচ্ছে 17% per square kilometer. Next is climate. Area with less than seasonal variation attracts more people. যদি আমরা কোস্টাল রিজিয়নে যাই সেখানে টেম্পারেচার ভেরিয়েশন ডে এন্ড নাইট ইজ ভেরি লেস বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সারফেস। তার জন্য এই জায়গাগুলোতে কোস্টাল লাইনগুলোতে পপুলেশন ডেন্সিটি বেশি হয়। এই ডিসকাশনটা বিশেষ প্রয়োজনীয়, আমরা জানি তোমরা, আমি জানি এগুলো তোমরা ভালোভাবে জানো, শুধুমাত্র পয়েন্টগুলো জেনে রাখবে যে ল্যান্ডফর্ম কিভাবে ডিস্ট্রিবিউশনে কন্ট্রিবিউশন করে এবং ক্লাইমেট। দেন সয়েল, ফার্টাইল সয়েল যেটা কি করে এগ্রিকালচারকে প্রমোট করে, যেখানে এগ্রিকালচারাল ডেন্সিটি অফ পপুলেশনটা বেশি থাকে। এগ্রিকালচার ডেন্সিটি কি এটা সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানার চেষ্টা করব। নেক্সট ইজ ওয়াটার, ক্লিয়ার ওয়াটার এন্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ প্রপার গ্রাউন্ড ওয়াটার এন্ড দ্য সারফেস ওয়াটার হেল্পস টু live there and for agriculture or industrial purposes. So these are the ফ্যাক্টরস, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস যেগুলো হচ্ছে ল্যান্ডফর্ম, ক্লাইমেট, সয়েল এন্ড ওয়াটার। এগুলো তোমরা ভালোভাবেই জানো, জাস্ট একবার পয়েন্টগুলোকে রিড আউট করো। নেক্সট যেটা রয়েছে কি ইকোনমিক ফ্যাক্টর। প্রথম যেটা রয়েছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আমরা আলোচনা করি, যেগুলো ফিজিওগ্রাফি রিলেটেড এবং নেচার রিলেটেড। নাও যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ফর ক্রিয়েটিং দ্য লিভিং স্পেস over the earth's surface. What are they? They are the opportunities like mineral rich area, industrial unit, urban center and high concentration of population, have high concentration of population. Industrialization আমরা জানি প্রচুর পরিমাণে জব অপরচুনিটিজ নিয়ে আসে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, আসানসোল region that is the western part of or the West Bardhaman district that is under the Durgapur Asansol development zone. এবং যে ডিস্ট্রিক্টটাতে more than 80% population lived in urban region just because of the job opportunity related to the large number of industries are located there. That's why large number of people are attracted from its surrounding peripheral regions. এবং তারা জব অপরচুনিটির জন্য জায়গাগুলোতে যায়। তাই আরবান রিজিয়ন যেগুলো ইন্ডাস্ট্রি বেস সেগুলোতে পপুলেশনের পরিমাণ বেশি থাকে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। নেক্সট হচ্ছে মিনারেল রিচ। যদি কোনো রিজিয়নে মিনারেলস এর এবিলিটি বেশি থাকে তাহলে এখানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। যেমন জামশেদপুর রিজিয়ন, আসানসোল, দুর্গাপুর আমি উদাহরণ দিলাম। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কোল রিজার্ভ রয়েছে এবং আয়রন ওর এবং আদার্স মিনারেলস গুলো রয়েছে, যার ফলে এই জায়গাগুলোতে পপুলেশন ডেন্সিটি বেশি জাস্ট বিকজ অফ দ্য জব অপরচুনিটি, নাথিং এলস। Next is the urbanization. Urbanization, that means the people who live in a particular region where population density is high just because of the good civic amenities and the attention to city lives draw the people of cities. মানে হচ্ছে সারাউন্ডিং এলাকাগুলোতে তুলনায় ওই এলাকাগুলোতে level of living and quality life is better than surrounding region. That's why people are live there to get the proper services. That's why urbanization create the impact on the population density. So
ঝাড়খণ্ড এসএসসি যারা দিয়েছিল 2024 এই কোশ্চেনটা এসেছিল যে কোন কোন ফ্যাক্টর গুলো ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আসে যেগুলো পপুলেশন ডেনসিটিকে কন্ট্রিবিউট করে, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল, মিনারেল ছিল, আরবানাইজেশনও ছিল, তিনটা পয়েন্টই ছিল। তো এবং অল দা ওভার ছিল। এই যে কোশ্চেন গুলো আছে যদি এ ধরনের না দিয়ে তোমাকে এরকম কোশ্চেন দেয় যে ইকোনমিক ফ্যাক্টর যেটা আমরা বলি পপুলেশন ডেনসিটি, ভেরি ইজি কোশ্চেন্স বাট ভেরি কনফিউজিং অলসো। হাউ economic factor, suppose how economic factor contribute, what are the economic factor which contribute the population density. If you get that kind of questions, you have to consider this urbanization, mineralization, mineral availability and industrialization. These four factors are important. If you get the options of any of these of these three, you have to choose the answer. So that kind of questions may come. নেক্সট ইজ সোশ্যাল এন্ড কালচারাল ফ্যাক্টর। সোশ্যাল এন্ড কালচারাল ফ্যাক্টর বলতে এই কদিন আগে আমাদের কুম্ভ মেলা হয়ে গেল। কুম্ভ মেলাতে কি হয়েছে যে স্পেশালি কালচারাল এন্ড রিলিজিয়াস ফ্যাক্টরের কারণে যেটা প্রয়াগরাজ শহরের ইকোনমিক কন্ডিশনস এবং পপুলেশন ডেন্সিটি ভয়ঙ্কর মানে ব্যাপকভাবে চেঞ্জেস হয়েছে। তার জন্য আমাদের কালচারাল ফ্যাক্টরটাও কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানতে হবে। বিশেষ করে বেনারস সিটি, টোটাল সিটিটাই গড়ে উঠেছে একটা কালচারাল সিটি হিসাবে। তো সোশ্যাল কালচারাল যে ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে পপুলেশন কনসেন্ট্রেশনের জন্য। সো ফ্যাক্টরস এফেক্টিং দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন যখন আমরা পড়বো তখন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর এন্ড সোশ্যাল কালচারাল ফ্যাক্টর সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। নেক্সট জাস্ট রিড আউট করো এবং নোট ডাউন করো না শর্ট, এবং একবার আমি বারবার বলছি, একবার এনসিইআরটি বুকটা এই ভিডিওটা দেখার পর রিডিং দিও, আর নাথিং এলস। এগুলো আমরা কমপ্লিট করার পর আবার ইন ডিটেল আমরা পিএসসি এবং এসএসসির জন্য ডিটেল ডিসকাশনে নামবো, এক একটা টপিক ধরে ধরে। আরবানাইজেশন কি, মিনারেলস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি, মিনারেলস কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে থ্রু আউট দ্য স্পেস ইন ইন্ডিয়া, এগুলো আমরা ডিসকাস করব। নাও নেক্সট ওয়ান ইজ পপুলেশন গ্রোথ। হোয়াট ইজ পপুলেশন গ্রোথ? Population growth means the changes of in number of populations or inhabitants in a particular territory during the specific period of time. একটা পার্টিকুলার টাইমে একটা রিজিয়নে পপুলেশনের যে চেঞ্জ সেটা নেগেটিভ হতে পারে আর পজিটিভও হতে পারে, এই জন্য আমরা এটাকে গ্রোথ বলি। এর সঙ্গে একটা কনসেপ্ট আমাদের পড়তে হবে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট both are differ. How growth may be negative or positive, but development will always be positive in sense. It will always used in positive sense. So during the population discussion of population growth, we have to discuss about the negative and positive growth of population. What is the negative growth of populations? That means the birth rate is less than the death rate. When the birth rate will be less than the death rate, that will be negative growth of population. And positive population, when birth rate is high than the death rate, that is considered as positive growth of population. So what is the natural growth of populations? While you talk about the growth of population, that is the changes of population, that may be migration may be considered there. But while you talk about the natural growth of population, এই concept গুলো কিন্তু very simple, but you have to clear it. কেন না ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশন, while you talk about the natural growth of population, you have to talk about only birth and death rate in a particular region. While you talk about the population growth, you can consider their migration also. Because of migration, population may change in a particular place. Okay, so while you talk about the natural growth of populations, you have to talk about the birth rate and death rate. The differences between birth rate and death rate is known as the natural growth of populations. And positive আমরা জানি যেখানে বার্থ রেট বেশি হবে ডেথ রেট তুলনায়, আর নেগেটিভ যেখানে বার্থ রেটটা কম হবে ডেথ রেটের তুলনায়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ পপুলেশন গ্রোথ। নাও এনসিইআরটি বইতে কিছু বেসিক কনসেপ্টের কথা বলা আছে। কি কি না পপুলেশন গ্রোথ আমরা অলরেডি ডিসকাস করেছি কিভাবে এটা হয়, বার্থ রেট মাইনাস ডেথ রেট। সো পপুলেশন গ্রোথ রেট যখন আলোচনা করব, ন্যাচারাল গ্রোথ রেট আমরা এটাও আলোচনা করলাম যে ডিফারেন্স বিটুইন দ্য বার্থ রেট এন্ড ডেথ রেট। নেক্সট ইজ অ্যাকচুয়াল গ্রোথ অফ পপুলেশন, that is very important equations, you can get that type of questions, and that এই যে তিনটে অপশন, এই অপশনটা দেখতে পাচ্ছি এটা মাইনাস প্লাস চেঞ্জ করে চারটে অপশন দিয়ে দিতে পারে পরীক্ষায়। তাই অ্যাকচুয়াল গ্রোথ অফ পপুলেশন এবং ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশনের মধ্যে ডিফারেন্স। ন্যাচারাল গ্রোথ অফ পপুলেশন মানে ডিফারেন্স বিটুইন বার্থ এন্ড ডেথ, বাট অ্যাকচুয়াল গ্রোথ অফ পপুলেশন মানে হচ্ছে যেখানে বার্থ রেট মাইনাস ডেথ রেট প্লাস ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন। আমি যেটা এখনই বলেছিলাম যে
যখন আমরা অ্যাকচুয়াল গ্রোথের আলোচনা করব সেখানে কিন্তু মাইগ্রেশনটা অ্যাড হবে। বাট ন্যাচারাল গ্রোথ মানে যেখানে ওই এলাকার মানুষদের মধ্যে যেখানে বার্থ রেট এবং ডেথ রেট অ্যানালাইসিস করা হবে। অ্যাকচুয়াল যেখানে আলোচনা করব একটা পার্টিকুলার রিজনে পপুলেশন চেঞ্জ হওয়ার জন্য মাইগ্রেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো বার্থ রেট মাইনাস ডেথ রেটে ওখানে আমরা ন্যাচারাল গ্রোথটা পাবো ওই রিজনে, ন্যাচারাল গ্রোথটা, এবং ইন মাইগ্রেশন এবং আউট মাইগ্রেশনের মধ্যে ডিফারেন্সটা পাবো, তার মাধ্যমে আমরা যে চেঞ্জটা পাবো সেই দুটোর পপুলেশনকে যখন আমরা একসঙ্গে এডিশন করব সেখানে যে পপুলেশনটা চেঞ্জ হবে সেটা হবে অ্যাকচুয়াল গ্রোথ অফ পপুলেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ পপুলেশন এন্ড পজিটিভ নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন। এটা অলরেডি ডিসকাস করেছি। যেখানে বার্থ রেটটা বেশি হবে ডেথ রেটের তুলনায় সেটা পজিটিভ গ্রোথ অফ পপুলেশন, যেখানে বার্থ রেটটা কম হবে ডেথ রেটের তুলনায় সেখানে আমরা নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন পাবো, যেটা সাধারণত আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে দেখতে পাই যেখানে নেগেটিভ পপুলেশন গ্রোথ চলছে। বাট পজিটিভ গ্রোথ রেট পপুলেশন যেখানে আমরা আফ্রিকান বা এশিয়ান কান্ট্রিগুলোতে যেটা দেখছি এক্সপ্লোশন অফ পপুলেশন যেখানে হচ্ছে। ক্লিয়ার? এই বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। নেক্সট যেটা রয়েছে দেখ, এই যে পপুলেশনটা চেঞ্জ হচ্ছে কোন কোন কম্পোনেন্টস গুলোর জন্য দায়ী। কম্পোনেন্টস অফ পপুলেশন চেঞ্জ অনেক সময় এমসিকিউর মধ্যে থাকে, অনেক সময় কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কম্পোনেন্ট বেসিক কম্পোনেন্টস অফ পপুলেশন চেঞ্জ। তিনখানা কম্পোনেন্ট রয়েছে, সেটা হচ্ছে বার্থ রেট, বার্থ, ডেথ এন্ড মাইগ্রেশন। তিনটে কালার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, বার্থ, ডেথ এন্ড মাইগ্রেশন। ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো একটা শর্ট ডাউন করে, বার্থ, ডেথ এন্ড মাইগ্রেশন। এই তিনটের উপর ডিপেন্ড করে আমাদের যে দুটো জিনিস তিনটে জিনিস বিষয় আলোচনা করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বার্থ রেট। যখন আমরা কনসিডার করবো তখন সেটা হচ্ছে ক্রুড বার্থ রেট, মানে একটা এলাকাতে পার ইয়ার প্রতি 1000 পপুলেশনে কতজন নতুন শিশু জন্মগ্রহণ করছে, কতগুলো নতুন জন্ম পপুলেশন অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলবো ক্রুড বার্থ রেট। সেটা হচ্ছে পার 1000। অবশ্যই এই ইকুয়েশনটা এটা কনসেপ্টে যখন আলোচনা করব তখন সেখানে আমরা ইকুয়েশনটাকেও অ্যানালাইসিস করতে হবে যে per 1000 population, B means birth rate, that is a crude birth rate, CBR, and B means the live birth during the year. In a particular year, কতজন লাইভ শিশু জন্মগ্রহণ করছে। And P is very important, যেখানে কি হচ্ছে পার ইয়ার, মানে যেখানে হচ্ছে মিড ইয়ার পপুলেশনের কথা বলা হয়েছে, মানে একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারের মধ্যে যে মিডল গ্যাপটা আমরা পাচ্ছি তার মধ্যে সেই রেঞ্জটার মধ্যে কতজন শিশু জন্মগ্রহণ করছে। তার জন্য এই মিড এমআইডি এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যে হোয়াইল উই আর টকিং অ্যাবাউট, যখন যদি ইন্টারভিউতে ডেমনস্ট্রেশন দিতে বলে বা কোনো কোশ্চেন বলে, এই ধরনের ছোট ছোট কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়াটা জরুরি। ক্রুড বার্থ রেট মানে হচ্ছে আমরা জানি বার্থ রেট মানে জানি কি না, কতজন সুস্থ শিশু জন্মগ্রহণ করছে ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইনটু 1000। বাট এই কথাটাকে যখন যদি তুমি বলো তোমার কথাটার মধ্যে আরো ভ্যালিডেশন আছে যে ক্রুড বার্থ রেট মানে হচ্ছে কতজন লাইভ বার্থ ডিউরিং এ পার্টিকুলার ইয়ার, এবং সেই ইয়ারটা কি হবে না এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন, টোটাল মিড ইয়ার কত পপুলেশন সেখানে রয়েছে ডিভাইড সেটা দিয়ে সেটাকে দিয়ে বার্থ কতগুলো সেটা দিয়ে ভাগ করার পর 1000 কে গুণ করলে পার 1000 পপুলেশন আমরা ক্রুড বার্থ রেট বের করব। ঠিক সিমিলারলি ডেথটাকে আমরা যখন কনসিডার করব সেটাও অবশ্যই মিড ইয়ার পপুলেশন, একটা পার 1000 মিড ইয়ার পপুলেশন একটা পার্টিকুলার রিজিয়ন, এবং সেই 1000 পপুলেশনে কতজন ডেথ হচ্ছে পার ইয়ার সেটাকে আমরা ডেথ রেট হিসেবে কনসিডার করব। সো হোয়াইল ইউ টক অ্যাবাউট যারা স্কুল লেভেলে পড়ছে, যারা এই ধরনের পরীক্ষার জন্য 3 মার্কস 5 মার্কস এর কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করছে, হ্যাঁ কম্পোনেন্টস পপুলেশন চেঞ্জ যখন অ্যানালাইসিস করবে ইকুয়েশনটা সময় এক্সপ্লেনেশনস এবং ক্রুড বার্থ রেট ডেথ রেট করবে। প্লাস যারা নোট মেক করছে কম্পিটিটিভ এক্সামের জন্য তারা অবশ্যই এই ইকুয়েশন গুলো ভালো করে লিখবে। B by P that means birth rate and death rate, D, and P means the estimated mid year population per 1000 that is considered for crude birth rate, CBR and CDR crude birth rate. Next component is migration. Migration that means the movement of people across a regions, movement of people across a region on permanent or temporary or seasonal basis. এই ডেফিনেশন গুলো মনে রাখতে হবে, তবে কনফিডেন্টলি তুমি অ্যানসার করতে পারবে যে মুভমেন্ট অফ পিপল একটা পার্টিকুলার রিজিয়নে পার্মানেন্ট হতে পারে, টেম্পোরারি হতে পারে, সিজনাল বেসিস হতে পারে। আমরা নরমালি যদি ডেফিনেশনকে জিজ্ঞেস করে বলে দিই মুভমেন্ট অফ পিপল, বাট why if you add this terminology in your definition, your definition will be far better than previous one. কিভাবে সেটা আমরা যেটা বলে দিই সিম্পল কতগুলো টার্ম, যে পার্মানেন্টলি কেউ মুভ করতে পারে, কেউ টেম্পোরারি অর সিজনালি মুভ করতে পারে। কারা পার্মানেন্টলি মুভ করে? সাপোজ কেউ চাকরির জন্য আমেরিকা চলে গেল, পার্মানেন্টলি সেখানে সেটেল হয়ে গেল, সেটা পার্মানেন্ট। টেম্পোরারি কি? যারা গ্রাম থেকে শহরে কাজ করতে আসে সেটা টেম্পোরারি হলো।
সিজনাল কিভাবে হতে পারে, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছে গ্রামাঞ্চলে, এগ্রিকালচার সোয়িং পিরিয়ড যেটা রোপণ করার পর যদি আমরা ধান চাষের কথা বলি, তারপরে লোকেরা ফ্রি হয়ে যায়, ওই সময়টাতে কি করে তারা মাইগ্রেট করে, একটা সোয়িং হওয়ার পর 2-3 মাস গ্যাপ থাকে রাইটিং পিরিয়ডের মধ্যে, ওই সময়টাতে তো বেকার তারা, যেটাকে আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট বলেও বলে থাকি। ওকে, সো সেই সময়টাতে তারা কি করে, একটা অন্য জায়গাগুলোতে মুভ করে, সেটা শহরাঞ্চল হতে পারে, কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাস হতে পারে, কোনো 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 মেশনের কাজ হতে পারে, তারা অন্য জায়গাতে চলে যায়, মুভ করে। এটাকে আমরা সিজনাল বেসিস যে মুভমেন্টটাকে বলি আমরা মাইগ্রেশনের মধ্যে কনসিডার করতে পারি। তো মাইগ্রেশন মিন্স ইট মুভস দ্য পিপল অ্যাক্রস এ রিজিয়ন অন পার্মানেন্ট, টেম্পোরারি অর সিজনাল বেসিস। ওকে, নেক্সট দ্য প্লেস দে মুভ ইজ কল্ড, যে প্লেসটা থেকে তারা মুভ করছে সেটাকে আমরা প্লেস অফ অরিজিন, এন্ড যে প্লেসটাতে যারা যাচ্ছে সেটাতে আমরা বলবো প্লেস অফ ডেস্টিনেশন, প্লেস অফ অরিজিন এন্ড প্লেস অফ ডেস্টিনেশন, মানে যেখান থেকে আসছে সেটা প্লেস অফ অরিজিন, যেদিকে যাচ্ছে সেটা প্লেস অফ ডেস্টিনেশন। তো এই যে প্লেস অফ অরিজিন এবং ডেস্টিনেশন কতগুলো ফ্যাক্টরের দ্বারা নির্ধারিত, সেই দুটো ফ্যাক্টরকে আমরা বলবো পুশ ফ্যাক্টর এন্ড পুল ফ্যাক্টর। তো যদি আমরা বলি, আমরা সবাই জানি পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর কি, কিন্তু যদি তুমি একটু পড়াশোনা করো তাহলে তুমি পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর অনেকগুলো প্যারামিটার বলতে পারে। সেগুলো কি কি? পুশ ফ্যাক্টর মানে যেগুলো একটা মানুষকে ফোর্স করছে টু লিভ দ্যাট পার্টিকুলার প্লেস, টু লিভ দ্য প্লেস অফ অরিজিন। কোনগুলো সেগুলো? না, আনএমপ্লয়মেন্ট, পুয়ার লিভিং কন্ডিশনস, পলিটিক্যাল টার্মোয়েল, আনপ্লিজেন্ট ক্লাইমেট, ন্যাচারাল হ্যাজার্ড, এপিডেমিক এন্ড সোশিও ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস। আমি এগুলো ডিসকাস করছি না, কারণ এগুলো সবই জানি। এগুলো হচ্ছে একটা পার্টিকুলার রিজিয়নে মানুষদের একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করার জন্য ফোর্স করে। নেক্সট এটা হচ্ছে পুল ফ্যাক্টর। কোনগুলো সেগুলো থাকছে? বেটার জব অপরচুনিটিজ, লিভিং কন্ডিশনস, ইজ এন্ড স্টেবিলিটি, সিকিউরিটি অফ লাইফ, প্রপার্টি এন্ড প্রেজেন্ট ক্লাইমেটিক কন্ডিশন। এই কন্ডিশন গুলো মানুষ কি করে? অ্যাট্রাক্ট করে। যদি বলি এগুলো আরবান এরিয়াগুলোতে বা কোস্টাল রিজিয়ন বা টুরিস্ট প্লেস, এই জায়গাগুলোতে যেগুলো হচ্ছে হিল স্টেশন, মানুষকে অ্যাট্রাক্ট করে, কারণ সেখানে অ্যাকচুয়াল লিভিং স্ট্যান্ডার্ডটা বেটার, ক্লাইমেটটা প্লিজেন্ট হয়, অনেক মানুষ সেখানে যাওয়ার জন্য যায়, ভ্রমণের জন্য যায়, বা কোনো পার্মানেন্ট জব অপরচুনিটি পেলে সেখানে চলে যায়। এগুলোকে আমরা বলবো পুল ফ্যাক্টর। So while if you talk about the migration, you have to discuss about the push factor and pull factor. Push factor means the factors or parameter which are create a negative impact to living in a particular place, so people bound to move them from that places. সাপোজ যদি আমি সুন্দরবন রিজিয়নে বলি, যেখানে আইল্যান্ড গুলো গ্রাউন্ড সি ওয়াটার লেভেল ইনক্রিজ হওয়ার ফলে সেই জায়গাগুলো জলের তলে চলে যাচ্ছে, মানুষ বাউন্ড হচ্ছে, সেই জায়গাগুলোতে চলে যাচ্ছে। ওকে, তারপর যদি বলি আনএমপ্লয়মেন্ট, গ্রামাঞ্চল থেকে মানুষ চলে যাচ্ছে। পুল ফ্যাক্টর কি সেগুলো আমরা জানি, ডিসকাস আর বিশেষ করার দরকার নেই, আমরা বুঝিয়ে গেছি ম্যাটারটাকে। Then while you talk about the migration, we have to discuss about two terminology, that is immigration and emigration. Immigration means the place of origin, যে জায়গা place of destination, যে জায়গাতে মানুষ যাচ্ছে। Migrants who move into the new place. Suppose আমরা কেউ জব পেয়ে গেলাম আমেরিকাতে, আমরা ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেলাম, তো আমেরিকার রেসপেক্টে আমরা হবো ইমিগ্রেন্টস, এন্ড ইন্ডিয়ার রেসপেক্টে আমরা হবো এমিগ্রেন্টস, কারণ আমরা প্লেস অফ অরিজিন থেকে প্লেস অফ ডেস্টিনেশন আমেরিকা চলে গেলাম। সো ইমিগ্রেন্টস মানে হচ্ছে যে জায়গাতে আমরা যাচ্ছি, আর এমিগ্রেন্টস বা ইমিগ্রেশন কি, যে জায়গাটা ছেড়ে আমরা যাচ্ছি। ক্লিয়ার? এটা হলো ইমিগ্রেশন। তো এটা হচ্ছে মাইগ্রেশন। সো দ্য প্যারামিটার অর দ্য কম্পোনেন্ট অফ পপুলেশন চেঞ্জ ইজ ফার্স্ট ক্রুড বার্থ রেট অর দ্য বার্থ রেট এন্ড ডেথ রেট এন্ড মাইগ্রেশন। দিস থ্রি প্যারামিটার আর দ্য বেসিক এন্ড ইম্পর্টেন্ট প্যারামিটার টু চেঞ্জ দ্য পপুলেশন ইন এ পার্টিকুলার প্লেস। ক্লিয়ার? সো এখানে এই প্যারামিটার গুলো, এই পয়েন্ট গুলো তোমরা একটু নোট ডাউন করতে পারো। নেক্সট যেটা রয়েছে ট্রেন্ডস ইন পপুলেশন গ্রোথ। এনসিইআরটি বই যদি পুরনো ভার্সন কারো থেকে থাকে, খুব ভালোভাবে দেওয়া আছে কিভাবে পপুলেশন গ্রোথ হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। সেই গ্রোথটা যখন আমরা সায়েন্টিফিক টেকনোলজি এবং এবং আমরা মেডিকেল সায়েন্সে ডেভেলপ করার সঙ্গে সঙ্গে যখন ডেথ রেটটা আমরা কমিয়ে ফেলতে পারলাম, তখন আমাদের মধ্যে কি হলো, বার্থ রেটটা সেম থাকার ফলে পপুলেশনটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হতে শুরু করলো। সেই ইনক্রিজিং ট্রিমেন্ডাস গ্রোথটাকে আমরা বলবো পপুলেশন এক্সপ্লোশন। ওকে, এখানে অ্যাবাউট 8,000 to 12,000 ইয়ার্স এগো, আজ থেকে ওয়ার্ল্ড পপুলেশন ছিল only 8 মিলিয়ন, only 8 মিলিয়ন, but now it reached 7 billion and in 2024 it become 8 billion population. Okay, so এবং এই যে রেটটা আমরা রিসেন্ট ডিকেড, লাস্ট 3 ডিকেডসে আমরা দেখলাম যে পপুলেশনটা অ্যাড হচ্ছে, প্রতি 1 বিলিয়ন পপুলেশন অ্যাড হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশনে 12 বছর অন্তর। লাস্ট
থ্রি টার্ম আমরা যদি দেখি 12 বছর মধ্যে 12 দিনে 36 বছরে 3 মিলিয়ন পপুলেশন অ্যাড হয়ে গেছে টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের সঙ্গে। এই ইনক্রিজ যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিজ, ইন্ডাস্ট্রি, মডার্নাইজেশন, টেকনোলজি, এই যে অ্যাডভান্সমেন্টস ইন ইকোনমিক্স, এই বিষয়গুলো কি হচ্ছে এই পপুলেশনটাকে বাড়াতে সাহায্য করেছে এবং মেডিকেল ফ্যাসিলিটিস এবং ইমপ্রুভমেন্ট এন্ড ইন কোয়ালিটি অফ লাইফ এন্ড ইনক্রিজ দ্য লেভেল অফ লিভিং এন্ড স্ট্যান্ডার্ড অফ লাইফ, এগুলো কি হচ্ছে ডেথ রেটটাকে কমিয়ে দিচ্ছে। তার ফলে পপুলেশনটা ক্রমশ বেড়েই চলেছে। সেই বাড়ার রেটটা কি প্রত্যেক 12 বছর অন্তর আমরা দেখছি যে 1 বিলিয়ন করে পপুলেশন অ্যাড হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা এটা নোট ডাউন করতে পারো। ওকে, নেক্সট ডাবলিং টাইম হচ্ছে পপুলেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে পপুলেশন। যে কোন কান্ট্রিগুলোর ক্ষেত্রে সেটা বিশেষ করে দেখা যাচ্ছে ওমেন, সৌদি আরবিয়া, সোমালিয়া, লিবিয়া, ওমেন, এগুলো হাই পপুলেশন গ্রোথ দেখা যাচ্ছে, যেগুলো যেমন তার মধ্যে লাতভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, জার্মানি, যেগুলো লো গ্রোথ রেট দেখা যাচ্ছে। ওকে, আমার একটা কোশ্চেন এখানে থাকলো তোমাদের জন্য যে ডাবলিং রেট অফ পপুলেশনটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা তোমরা সার্চ করে এটা তোমরা পড়ে আমাকে কমেন্ট সেকশনে দাও। ঠিক আছে, নেক্সট ডে বা নেক্সট একটা কোনো ভিডিওতে অনলি একটা 5 মিনিট বা 6 মিনিটে আমি একটা ভিডিও করব যেখানে হাউ ডাবলিং রেট অফ পপুলেশনস আমরা ক্যালকুলেশন করি, কিভাবে একটা কত বছর অন্তর একটা এলাকার পপুলেশনটা বৃদ্ধি পায় এবং ডবল হয়, সেই রেটটা আমরা জানবো। তার একটা ক্যালকুলেশনটা এখানে দেয়া নেই ইনিশিয়েটিভ বইতে, তাই আমি এখানে ইনক্লুড করিনি, বাট তোমাদের রাখতে থাকলে তোমরা এটা সার্চ করে দেখো কিভাবে একটা কান্ট্রির পপুলেশন ডবল হতে পারে, সেটা আমরা কিভাবে অ্যাসেস করব। ওকে, কমেন্ট করো, আমি সেটা অ্যাড করার চেষ্টা করব। নেক্সট ইজ দ্য স্পেশাল প্যাটার্ন অফ পপুলেশন চেঞ্জ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ no even distribution of population, so the spatial pattern will be changed just because of various geographical, economic and socio-cultural factors. So if we talk about the world population growth, that is 1.4%, but it highest in Africa, the continent Africa, 2.6% growth rate is so high, in lowest in Europe 0.0, that means 0 less than 1% growth rate, that means it is neutral or negative population we found in few countries in Europe, that are it's mainly Norway, Sweden, Denmark, that are the Scandinavian countries which are suffering for low population distributions. Okay, এগুলো আমরা জানি। এবার যেটা বিষয় হচ্ছে যে the small annual rate is applied in very large populations, it leads to large population changes. There is negative correlation between economic development and population, এটা আমরা সবাই জানি। কিভাবে পপুলেশন ডেভেলপমেন্টে ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে একটা ইনভার্স রিলেশনশিপ ফেলে। যদি পপুলেশন ক্রমশ ইনক্রিজ হতে থাকে তাহলে কি করে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কারণ রিসোর্সের রিডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, কে শেপ ডেভেলপমেন্ট হয়। হোয়াট ইজ কে শেপ ডেভেলপমেন্ট সেটা আমরা জানতে হবে। হোয়াট ইজ কে শেপ ডেভেলপমেন্ট, কিভাবে হয় এটা, কে শেপ ডেভেলপমেন্টটা কিভাবে হয়, এই যে যদি কে বলি তাহলে কি হয়, যার কাছে যত পরিমাণ রিসোর্স রয়েছে তার ডেভেলপমেন্টটা তত বেশি হতে থাকে এবং তার মধ্যে রিসোর্সের কনসেন্ট্রেশনটা তত বেশি হতে থাকে। সাপোজ আম্বানি আদানির কথা আমরা যদি বলি, ক্রমশ আমরা কখনো দেখেছি আদানি বা আম্বানির রিসোর্সের ইকোনমি ভ্যালুয়েশন কমে যাচ্ছে? কমতে দেখিনি, সবসময় বাড়তে চলেছে। এবং যার কাছে টাকা নেই তার ক্রমশ টাকার পরিমাণ কমতে আছে, কারণ সে ডিউ টু দ্য পারচেজিং পাওয়ার, মানে আমাদের যেটা বলেছে ইনফ্লেশন রেট বাড়ার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, তার ফলে স্টোর সেভিংসটা মানুষের কমছে, তার ফলে হিউজ সংখ্যক মানুষের কাছে টাকার পরিমাণ কমে যাচ্ছে। বাট কনসেন্ট্রেশন অফ দ্য মোস্ট অফ দ্য মানি that is concentrated among the 1% of the world population, that's why the economy or the most of the resources are concentrated in a less number of people, that's why K-shaped development, that means যে বড় লোক সে বড় হচ্ছে, যে গরিব লোক সে গরিব হচ্ছে। তার ফলে মেন থিম ইজ the economic disparity is continuously increasing, that is called vicious cycle, যে এখান থেকে যদি কেউ গরিব স্টার্ট করে তার সেভিংস কম হবে, সেভিংস যদি কম হয় তাহলে সে কি করবে, তার সেভিংস যদি কম হয় সে তার ইনকাম কম হয়। গরিব মানে কি, তার মধ্যে ইনকাম কম হচ্ছে, ইনকাম কম মানে তার মধ্যে সেভিংস কম হচ্ছে, সেভিংস কম মানে তার মধ্যে ইনসিকিউরিটি বা ভালনারেবিলিটি বাড়বে, ভালনারেবিলিটি বাড়লে তার মধ্যে হেলথ কনসিয়াসনেস তার কম হবে, তার লিটারেসি রেট কম হবে, তার মধ্যে তার ফলে তার আবার ইনকামটা কম হবে, তার নেক্সট জেনারেশন আবার সেম জিনিস ফলো করে। এটাকে আমরা বলবো ভিসিয়াস সাইকেল অফ পভার্টি।
এই যে কন্ডিশনটা, এটা তখনই সম্ভব হবে যখন কোনো একটা জায়গার পপুলেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হবে। যদি আমরা সেটা অপটিমাম লেভেলের উপরে চলে যায়, তখনই আমরা দেখবো যে একটা জায়গার পপুলেশন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে পপুলেশন ইকোনমিক্স এর উপর। এগুলো আমরা যখন পপুলেশন পড়বো, যেগুলো আমরা অপটিমাম পপুলেশন গ্রোথ, যেগুলো আমরা নেগেটিভ পপুলেশন গ্রোথ, পজিটিভ পপুলেশন গ্রোথ এন্ড অপটিমাম পপুলেশন করে যখন পড়বো, তখন আমরা এটা ডিসকাস করবো ইন ডিটেল। আপাতত এনসিইআরটিটা তোমাদের কানেকশনের জন্য পড়াশোনার সঙ্গে যেটা আমরা ইন ডিটেল একটা টাচ দেওয়ার চেষ্টা করছি। নেক্সট যেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ পপুলেশন চেঞ্জ। এই পপুলেশন চেঞ্জ তার ইম্প্যাক্ট কি বলে? ডিপ্লেনেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, আনএমপ্লয়মেন্ট এন্ড স্ক্যারসিটি। এটা আমরা এখন ডিসকাস করলাম কিভাবে কে শেপ ডেভেলপমেন্টের মাধ্যমে ইকোনমিক ডিসপ্যারিটি তৈরি হয়। যখনই আমরা পপুলেশনটা বাড়তে থাকবো, সেই জায়গাগুলোতে কিছু মানুষের মধ্যে পপুলেশনের ইকোনমিক কনসেন্ট্রেশনটা বাড়তে হবে এবং ম্যাক্সিমাম পপুলেশনের থেকে ইকোনমিক্যাল রিসোর্স গুলো ওয়াইপ আউট হয়ে একটা 1% অর লেস দেন 1% পপুলেশনের মধ্যে কনসেন্ট্রেট করে। তার ফলে ইকোনমিক ডিসপ্যারিটিটা বাড়বে, সেটা ইম্প্যাক্ট ফলে নেগেটিভ ইম্প্যাক্ট অন পপুলেশন চেঞ্জ। তো এই যে পপুলেশনটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমরা কিসের মাধ্যমে অ্যাসেস করব? তার নাম হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন। ডেমোগ্রাফি মানে আমরা জানি পপুলেশন, হিউম্যান পপুলেশন রিলেটেড চেঞ্জেস অর স্টাডি কে আমরা বলবো ডেমোগ্রাফি। আমরা সেই ডেমোগ্রাফিটাকে যে ট্রানজিশন বা চেঞ্জেস কিভাবে হচ্ছে সেটা আমরা থিওরির মাধ্যমে এক্সপ্লেন করব। এটা কিভাবে আমরা করব না, রুরাল অ্যাগ্রেরিয়ান ইলিটারেট সোসাইটি টু আরবান ইন্ডাস্ট্রিয়াল লিটারেট সোসাইটিতে কিভাবে একটা সোসাইটি চেঞ্জেস হচ্ছে সেটাকে আমরা বলবো ডেমোগ্রাফিক ট্রানজিশন। এবং সেই ডেমোগ্রাফিক ট্রানজিশনটার সেই যে কালেকটিভ সেন্সটাকে আমরা বলবো ডেমোগ্রাফিক সাইকেল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কেবিএস এনবিএস ইউআরএস এক্সাম গুলোতে এই ধরনের কোশ্চেন গুলো ভেরি সিম্পল কোশ্চেন, জাস্ট ডিরেক্ট লাইনটা তুলে দেবে যে হোয়াট ইজ ডেমোগ্রাফিক সাইকেল। ডেমোগ্রাফিক সাইকেল মিন্স ইন এ পার্টিকুলার সোসাইটি, যেখানে গেছে রুরাল অ্যাগ্রেরিয়ান সোসাইটি থেকে, এখানে কিভাবে হচ্ছে একটা সোসাইটি, সাপোজ রুরাল অ্যাগ্রেরিয়ান সোসাইটি, এখান থেকে সে শুরু করলো, এখান থেকে সে ক্রমশ কি হচ্ছে তার ইমপ্রুভমেন্ট হবে থ্রু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এন্ড দ্য সায়েন্টিফিক ইনোভেশন। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তৈরি হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটা কিভাবে এই চেঞ্জেস হলো, এই রুরাল অ্যাগ্রেরিয়ান সোসাইটি থেকে কিভাবে আরবান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আসছে, সেই যে কমপ্লিট একটা সাইকেল তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো ডেমোগ্রাফিক সাইকেল। ওকে, সেই সাইকেলটা কিভাবে তৈরি হচ্ছে না, রুরাল অ্যাগ্রেরিয়ান ইলিটারেট সোসাইটি থেকে কিভাবে আরবান ইন্ডাস্ট্রিয়াল লিটারেট সোসাইটিতে চেঞ্জেস হচ্ছে পপুলেশনের, এবং তার সঙ্গে সঙ্গে সোসাইটাল কালচারাল যে চেঞ্জেসটা হচ্ছে সেটাকে আমরা বলবো ডেমোগ্রাফিক ট্রানজিশন or demographic cycle. ওকে, এটা রুরাল অ্যাগ্রেরিয়ান সোসাইটি, আরবান ইন্ডাস্ট্রিয়াল, আর ডেমোগ্রাফিক ট্রানজিশন কিভাবে হচ্ছে তার মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব। ঠিক আছে, যেখানে আমরা কিন্তু মাইগ্রেশনটাকে নেব না। ডেমোগ্রাফিক ট্রানজিশন যখন থিওরি আমরা এক্সপ্লেন করব, এই যে থিওরিটা, এই ডায়াগ্রামটা সবাই দেখে নিয়েছো। এখানে এনসিইআরটি বইতে 3খানা মেইন স্টেজের কথা বলা আছে, বাট যে আমরা ইউজি পিজি তে পড়েছি এখানে 5খানা স্টেজে রয়েছে। সেই 5খানা স্টেজের মধ্যে এখানে আমরা 3খানা ডিসকাস করব, যেহেতু এনসিইআরটি বলেছে। যখন আমরা ইন ডিটেইল ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল পড়বো, তখন কিন্তু যদি নেট বা হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, নেট দিতে চাইছো বা ইউপিএসসি ডব্লিউবিসিএস এর কথা বলছি, তারা কিন্তু অবশ্যই যদি এমসিকিউ তে আসে 5খানা স্টেজের কথা বলবে। বাট এখানে যারা ক্লাস 12 এ পড়ছো বা যারা এনসিইআরটি বইটা পড়ছো স্কুল লেভেলের জন্য, তারা 3টে স্টেজ লিখতে পারে, কারণ বেসিক থিং 3টে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে কি হচ্ছে হাই ফ্ল্যাকচুয়েশন, সেকেন্ড স্টেজে কি রয়েছে যে পপুলেশনটা বার্থ রেটটা বাড়বে, ডেথ রেটটা কমবে, এবং থার্ড স্টেজে এসে সেই লো ফ্ল্যাকচুয়েশন স্টেজ, যেখানে পপুলেশনটা কমতে শুরু করে, নেগেটিভ পপুলেশনের দিকে যাবে। যেখানে 5টা স্টেজের মাধ্যমে যেটা বলা হয়েছে আমাদের হাই স্টেশনারি, আর্লি এক্সপ্যান্ডিং, লেট এক্সপ্যান্ডিং, লো স্টেশনারি এন্ড নেগেটিভ পপুলেশন, যে 5টা স্টেজের কথা বলা আছে। বাট এখানে আমরা যেটা বলবো মেইন থিং, যেখানে আমরা মাইগ্রেশনটাকে পপুলেশন চেঞ্জের কম্পোনেন্ট হিসেবে আমরা 3টে পড়ছি, একটা বার্থ রেট, ডেথ রেট এন্ড মাইগ্রেশন। বাট while you talk about the demographic transition theory, এখানে আমরা মাইগ্রেশনটাকে ইনক্লুড করব না। কেন করব না? শুধুমাত্র আমরা বার্থ রেট এবং ডেথ রেটটাকে কনসিডার করব, কারণ আমরা এখানে ন্যাচারাল গ্রোথ রেটের কথা বলছি, গ্রোথ অফ পপুলেশনের কথা বলছি, বাট ট্রানজিশনের কথা বলছি। এখানে আমরা অ্যাকচুয়াল গ্রোথের কথা বলিনি, তার ফলে আমরা ইন মাইগ্রেশন বা আউট মাইগ্রেশনের কথা বলবো না। সো অলওয়েজ এটা মাথায় রাখবে যে যখন ডেমোগ্রাফিক ট্রানজিশনের কথা বলে, দুটো ফ্যাক্টর এখানে কাজ করবে, একটা হচ্ছে বার্থ রেট এবং ডেথ রেট। বার্থ রেট এবং ডেথ রেটের কন্টিনিউয়াস চেঞ্জের ফলে কিভাবে সোসাইটির মধ্যে চেঞ্জেস আসছে, কিভাবে ইকোনমিক এবং সোশ্যাল চেঞ্জেস, সেটা আমাদের ডিসকাস করতে হবে। কিভাবে একটা আরবান রুরাল অ্যাগ্রেরিয়ান সোসাইটি থেকে আরবান সোসাইটিতে কনভার্ট হচ্ছে সেটা আমরা দেখবো। ফার্স্ট স্টেজ যেটা বলা আছে হাই ফ্ল্যাকচুয়েটিং স্টেজ, যেখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই হাই, যেটা হচ্ছে রুরাল অ্যাগ্রেরিয়ান লোয়ার টেকনোলজিক্যালি অ্যাডভান্স সোসাইটির কথা বলা আছে, যেগুলো বর্তমানে যেটা আমাদের রয়েছে আফ্রিকান কিন্তু
কান্ট্রি রয়েছে এবং এখানে এনসিইআরটি বইতে বাংলাদেশকে কথা বলা হয়েছে বা কিছু রেন ফরেস্ট ট্রাইবাল কমিউনিটির কথা বলা হয়েছে যারা কি আছে যাদের মধ্যে প্রপার কোনো এডুকেশন সিস্টেম নেই, যাদের মধ্যে হেলথ কনসিয়াসনেস নেই, যেখানে ইকোনমিটা খুব এগ্রেরিয়ান এবং যেটা হচ্ছে আমাদের ট্রান্সহিউম্যানস টাইপ, মানে যেটা হচ্ছে আমাদের নোমাডিক হার্ডিং টাইপের, যারা হচ্ছে কালেক্টিং প্রসেসের মাধ্যমে তাদের লাইভলিহুডটাকে ফুড কালেকশন এন্ড গ্যাদারিং এর মাধ্যমে যারা তাদের লাইভলিহুডটাকে লিড করার চেষ্টা করছে, তারা এই স্টেজে আসবে যেখানে বার্থ রেটটাও প্রচুর, ডেথ রেটটাও প্রচুর। তার ফলে গিয়েছে তাদের সোসাইটাল স্ট্রাকচারটা খুবই লোয়ার কোয়ালিটি হবে এবং তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব খারাপ হবে, এটাকে আমরা বলবো। তার ফলে এখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই হাই, তার ফলে হাই ফ্ল্যাকচুয়েটিং, পপুলেশনটা হাইলি ফ্ল্যাকচুয়েট করবে। পরবর্তী যেটা রয়েছে যেখানে যে এই স্টেজটা থেকে যখন বেরিয়ে যাবে একটা কান্ট্রি, সেখানে কিছু যখন মানুষের মধ্যে কনসিয়াসনেস আসবে, এগ্রিকালচারটা প্রপার হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হবে, সেখানে লাইফ এক্সপেক্টেন্সিটা আস্তে আস্তে করে মানুষের মধ্যে বাড়তে শুরু করবে। কেন বাড়তে শুরু করবে না, সেখানে মানুষের মধ্যে একটা কনসিয়াসনেস এসে ফেসিলিটিজ, মেডিকেল, হেলথ, স্যানিটেশন এগুলো যখন ইমপ্রুভ হতে থাকবে, তখন মানুষের মধ্যে কিছু বার্থ রেটটার পরিমাণ কমে যাবে, বাড়তে ফিক্স থাকবে, বাট ডেথ রেটটার পরিমাণ কন্টিনিউয়াসলি কমতে শুরু করবে। কেন? মেডিকেল ফ্যাসিলিটি বেড়ে গেছে, মানুষের কনসিয়াসনেস বেড়ে গেছে, হেলথ ইমপ্রুভ হয়ে গেছে, তারপরে ইকোনমিটার উপর প্রেসার কমে গেছে। কারণ কি, এগ্রিকালচারের পাশাপাশি মডার্নাইজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে বার্থ রেট, ডেথ রেটের পরিমাণটা কমে গেছে। এই বার্থ রেট এবং ডেথ রেটের কন্টিনিউয়াস যে ডিফারেন্সিয়েশনটা বেড়ে গেছে, সেটাকে আমরা বলবো এক্সপান্ডিং স্টেজ অফ পপুলেশন, মানে পপুলেশনটা কন্টিনিউয়াসলি বাড়তে শুরু করবে। এখানে একটা পয়েন্ট লেখা আছে ইনক্রিজ, ন্যাচারাল ইনক্রিজ ইন পপুলেশন। কেন না, ডিফারেন্স বিটুইন বার্থ রেট এবং ডেথ রেট, এখানে মাইগ্রেশন কিন্তু নেই। ডিফারেন্স বিটুইন বার্থ রেট এবং ডেথ রেটটা যখন হাই হয়ে যাবে, যখন চেঞ্জেস ব্যাপক হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো যে সেকেন্ড স্টেজ, যেটাকে বলবো আমরা এক্সপান্ডিং স্টেজেস অফ পপুলেশন। যেটা আমরা যদি আমরা নোটিস 10 বা ব্ল্যাকারের থিওরিটা আমরা পড়বো, সেখানে আমরা দেখবো আর্লি এক্সপান্ডিং স্টেজ বা হাই বা নরমালি সেকেন্ড স্টেজে আমরা বলবো এক্সপান্ডিং স্টেজ। ওকে, নেক্সট এটা হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজে কোথায় চলে যাবে না, হাইলি ডেভেলপ কান্ট্রিতে চলে যাবে। কোনগুলো? সেখানে কানাডা, জাপান, ইউএসএ এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, যেখানে গিয়েছে তাদের পোস্ট ইন্ডাস্ট্রিয়াল স্টেজে তারা চলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে চলে গেছে, তাদের সোসাইটিতে বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা মডার্নাইজ হয়ে গেছে, পোস্ট মডার্ন এজে তারা বসবাস করছে। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি হোয়াট ইজ পোস্ট মডার্নিজম অ্যাকচুয়ালি, যদি কেউ দেখে থাকো প্রিভিয়াস ভিডিও দেখতে পারো এটার জন্য, পোস্ট মডার্নিজম কনসেপ্টটাকে বোঝার জন্য। তো কিভাবে হয়েছে তারা পলিউশন লেভেল কমানো, বর্তমানে গিয়েছে তাদের গ্রোথ আর ইকোনমিক গ্রোথের তুলনায় তারা এনভায়রনমেন্ট, তারা গিয়েছে হিউম্যানাইজেশন, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, কিভাবে তারা লেভেল অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লাইফ এবং কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করে সেদিকে ভাবছে তাদের এখন। আর ইকোনমি একটা সাস্টেনেবল কন্ডিশনে পৌঁছে গেছে, তারপরে তারা সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা ভাবছে। তারপরে তারা গিয়েছে এবং লিটারেসি রেট নিয়ার অ্যাবাউট 100%। তার ফলে গিয়েছে তাদের মধ্যে সেই কনসিয়াসনেসটা চলে আসছে যে, তারপরে তাদের বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কমতে শুরু করেছে। তার ফলে এই জায়গাটা যে আমাদের কিছু ফ্ল্যাকচুয়েশনটা লেস হয়ে গেছে। ফার্স্ট যেখানে ফ্ল্যাকচুয়েশন হাই ছিল, এখানে ফ্ল্যাকচুয়েশনটা কমে গেছে, কারণ বার্থ রেট, ডেথ রেট দুটোই কমে গেছে। আবার কোনো কোনো কান্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভ পপুলেশন। কারণ কি না, পপুলেশনটা মানুষ কনসিয়াস হওয়ার ফলে চাইল্ড বা একটা চাইল্ডকে বাদ দেওয়ার পর তাকে বড় করে তোলার যে একটা হেক্টিক স্কেডিউল থাকছে, সেখান থেকে মানুষ বাঁচতে চেষ্টা করছে, মানুষ নিজেদের মতো করে লাইফ লিড করার চেষ্টা। তারপরে জেনারেশনটাকে তারা প্রোগ্রেস করার চেষ্টা করে, তারা আর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, তারপরে পপুলেশনটা রিডিউস করছে। তার ফলে সেটা নাকি হচ্ছে নেগেটিভ পপুলেশন। বার্থ রেটটা তো ফিক্স থাকছে, সেখানে ডেথ রেটটা তো ফিক্স থাকছে, যেখানে লাইফ এক্সপেক্টেন্সি মোর দেন 85 ইয়ার্স অর 90 ইয়ার্স, বাট বার্থ রেটটা কমে যাওয়ার ফলে এখানে নেগেটিভ পপুলেশন দেখা যাচ্ছে। এটাকে আমরা লো ফ্ল্যাকচুয়েটিং স্টেজ বলি। ঠিক আছে, এটা হচ্ছে এনসিইআরটি বইয়ের মধ্যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, যেখানে তিনটে স্টেজের কথা বলা আছে এবং ডেমোগ্রাফিক সাইকেলের কথা বলা আছে। এবার লাস্ট যে পয়েন্টটা আজকে আমরা ডিসকাস করবো, এটার পর আমরা এন্ড করছি ডিসকাশনটা, সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল মেজার্স। থমাস ম্যালথাস 1798 এ তিনি একটা থিওরি দিয়েছিলেন, যেটা হচ্ছে পপুলেশনকে আমরা কন্ট্রোল করবো কি করে, যেখানে আমরা এক্সপোনেনশিয়াল পপুলেশন গ্রোথের কথা বলি। যে কিভাবে সেটা হচ্ছে না, একটা এলাকা থেকে যে পপুলেশন যদি বাড়তে থাকে, পপুলেশনটা অলওয়েজ জিওমেট্রিক্যালি বাড়তে থাকে। যদি পেরেন্ট বাবা মা দুজন হয়, তাহলে তার পপুলেশনটা কি হবে, তার নেক্সট জেনারেশন হবে দুটো ছেলে বা মেয়ে, তাহলে কি হচ্ছে তার পপুলেশনটা জিওমেট্রিক্যালি বাড়তে শুরু করলো। তার পপুলেশন যদি 2 হয়,
কোনো একটা জায়গায় পপুলেশন যদি কোনো একটা ফ্যামিলি পপুলেশন যদি এই জেনারেশন 2 হয়, পরের জেনারেশনে সেটা সেটা কত হবে 4। তাহলে পরের জেনারেশন 4 হয়, তারপরের জেনারেশনে কি হবে 8, তারপরে জেনারেশনে কত হবে 16, তারপরে জেনারেশন কত হবে 32, তারপরে জেনারেশনে কত হবে 64। বাট ইকোনমিক্যালি যদি দেখি, ইকোনমিক গ্রোথটা তো ওভাবে হচ্ছে না। এভাবে যদি আমরা গ্রাফটা আঁকি, এদিকে যদি আমরা পপুলেশন দিই তাহলে এখানে কত হবে, এটা যদি আমরা ভার্টিক্যাল স্কেল ধরি এভাবে, এটা যদি ভার্টিক্যাল হরিজন্টাল স্কেল হয়, এটা যদি ভার্টিক্যাল স্কেল হয়, তাহলে কি হচ্ছে এই স্কেল অনুযায়ী, তাহলে এখানে যদি আমরা পপুলেশন লিখি, এটা এটা কত হবে, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 6, সরি এটা হবে 8, এটা হবে 8, এটা হবে 16, এটা হবে 32। সেই হারে পপুলেশনটা কিভাবে বাড়ছে, কি সেভাবে পপুলেশন ইকোনমিক ডেভেলপমেন্ট সেভাবে হবে না, রিসোর্স ক্রিয়েশন সেভাবে হবে না। 1, 2, 3, 4 এইভাবে যদি রিসোর্সের আমরা কন্ডিশনটা বাড়াই, এইভাবে যদি পপুলেশনটা বাড়তে থাকে, তাহলে গ্রাফটা কিভাবে হবে, গ্রাফটা এভাবে হবে, তাই না? পপুলেশন রেশিও এভাবে বাড়তে শুরু করে, তাহলে পপুলেশন কি ট্রিমেন্ডাসলি ইনক্রিজ হবে। এভাবে যদি পপুলেশন বাড়তে থাকে, তাহলে কি হবে, কন্ডিশন কি হবে, একটা সময় যাওয়ার পর ক্যারিং ক্যাপাসিটিটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে ক্যারিং ক্যাপাসিটি চেঞ্জ হয়, এই যদি গ্রাফ হয়, তাহলে ক্যারিং ক্যাপাসিটি কি হয়, একটা জায়গাতে এটা যদি পপুলেশন গ্রোথ হয়, কার্ভ হয়, এটা যদি ভার্টিক্যাল স্কেল আমাদের হয়, তাহলে এই জায়গাটাতে যাওয়ার পর পপুলেশনের মধ্যে রিসোর্সের অভাব ঘটবে, তখন সেখানে কি হবে, ফ্যামাইন বা এপিডেমিক প্যান্ডেমিকের মতো সিচুয়েশন গুলো তৈরি হবে। তখন কি আবার পপুলেশন কমে আবার নেগেটিভ পপুলেশন দিকে যেতে শুরু করে। এটাকে আমরা বলবো অপটিমাম পপুলেশন, আর এটাকে আমরা বলবো পপুলেশন, এটাকে আমরা বলবো ক্যারিং ক্যাপাসিটি, সিসি, ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এই জায়গাটাতে যেটা বলছে মেলথাস কি বলেছে, যা এই যে জিওমেট্রিক্যালি পপুলেশনটা বাড়ছে আর এই রিসোর্সটা আমরা যদি অ্যারিথমেটিক্যালি বাড়তে থাকে, তাহলে কি হচ্ছে, পপুলেশন ডিস্ট্রিবিউশন এবং রিসোর্সের মধ্যে একটা হিউজ গ্যাপ তৈরি হবে। সেই গ্যাপটাকে যদি আমরা না রিডিউস করতে পারি, তাহলে একটা সময় পর আমাদের এই যে সার্টেন ক্যারিং ক্যাপাসিটি লেভেলে পৌঁছে যাওয়ার পর সেখানে কি হবে, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ তৈরি হবে। কেন না, রিসোর্সের রিডিস্ট্রিবিউশন করতে হবে আমার নতুন করে। তার ফলেই এই যে নেগেটিভ পপুলেশনের কনসেপ্টটা আবার নতুন করে হবে। এগুলো আমরা যখন পপুলেশন থিওরি গুলো পড়বো, মেলথাসের থিওরি, নিউ মেলথাসিজম পড়বো, তখন পড়বো। এনসিইআরটি তে আমাদের যেহেতু পপুলেশন কন্ট্রোল মেজার্স মেলথাসের কথাটা বলেছে, তো 1998 তিনি এই কথাটা বলেছিলেন যে পজিটিভ গ্রোথ এবং প্রিভেন্টিভ গ্রোথ দুটো কনসেপ্টের কথা তিনি বলেছিলেন। এক হচ্ছে পজিটিভ গ্রোথ পপুলেশন এবং প্রিভেন্টিভ গ্রোথ। পজিটিভ গ্রোথে কি বলা হয়েছে না, সেখানে কি বলা হবে না, পজিটিভ চেক এন্ড প্রিভেন্টিভ চেক। পজিটিভ চেক মানে হচ্ছে যেখানে যুদ্ধ, মহামারী এগুলোর মাধ্যমে পপুলেশনটা ব্যাপক হারে যদি কমতে থাকে, সেটাকে আমরা বলবো পজিটিভ চেক, কারণ এটা দরকার। যদি না পপুলেশন আমরা কমাতে পারি, তাহলে ন্যাচারালি একটা ফেনোমেনা তৈরি হবে যার মাধ্যমে পপুলেশনটা অটোমেটিক কমে। যেমন কোভিড-19 হলো একটা ন্যাচারাল ফেনোমেনা হলো, যেখানে হিউজ পরিমাণ পপুলেশনকে আমরা হারালাম। এটা একটা পজিটিভ চেকের মধ্যে পড়ে, যেটা হচ্ছে মেলথাস বলেছে। প্রিভেন্টিভ চেকের মধ্যে কি পড়ে, যেখানে আমরা যদি বলি পপুলেশনটাকে আমরা হিউম্যান বিংস যদি আমরা চাই আমরা পপুলেশনটাকে কমাতে পারি, কিভাবে আমরা কমাবো, সেটা হচ্ছে প্রিভেন্টিভ চেকের মাধ্যমে। যদি আমরা লেট ম্যারেজটাকে আমরা প্রমোট করতে পারি, যদি আমরা কন্ট্রাসেপটিভ দিতে পারি, যদি আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পারি, যদি আমরা উইমেন লিটারেসি রেটটা বাড়াতে পারি, তাহলে কি হবে, আমাদের মধ্যে পপুলেশনটা কন্টিনিউয়াসলি রিডিউস করতে থাকবে। এই যে ম্যাটারগুলোকে আমরা বলবো প্রিভেন্টিভ চেক অফ পপুলেশন। তো মেলথাস তার থিওরিতে এটা খুব ভালো করে বলেছে যে পপুলেশন অলওয়েজ এক্সপোনেনশিয়ালি, অলওয়েজ জিওমেট্রিক্যালি বাড়বে, আর সেইভাবে আমরা রিসোর্স জেনারেশন না করতে পারলে সেটা হবে অ্যারিথমেটিক গ্রোথ। আর দুটোর মধ্যে যখন আমরা গ্রাফ তৈরি করতে পারবো, হিউজ ডিফারেন্স দেখতে পাবো, এবং এই ডিফারেন্সটাতে যাওয়ার পর যেখানে ক্যারিং ক্যাপাসিটি ক্রস করার পর সেই পপুলেশনটা আবার এভাবে ডাউনফল করবে। আর এই যে মিডিল পোর্শনটা যেখানে ক্যারিং ক্যাপাসিটিকে টাচ করে যাওয়ার পর যে কন্ডিশনটা তৈরি হবে, সেখানে দুর্ভিক্ষ, মহামারী, এপিডেমিক, প্যান্ডেমিক, যুদ্ধ এগুলো তৈরি হবে। তার ফলে হিউজ পপুলেশনটা ওয়াইপ আউট হয়ে যাবে আর্থ সারফেস থেকে, আমাদের পৃথিবী থেকে। তার ফলে আবার পপুলেশনটা রিডিউস করবে, দিলে আবার গ্রোথ শুরু হবে। এই যে কন্ডিশনটা, এই যে সাইকেলটা চলতে থাকে, এটার নামই হচ্ছে পপুলেশন গ্রোথ বা ডেমোগ্রাফিক চেঞ্জেস, যেটাকে আমরা মেলথাসের থিওরিতে ইন ডিটেইল ইন ফিউচার আরো ভালো করে পড়বো। যেখানে দুটো কনসেপ্ট, একটা বললাম ভালো করে লিখে নাও, একটা হচ্ছে প্রিভেন্টিভ চেক, পজিটিভ চেক, যেখানে হচ্ছে ফেমাইন, ডিজিজ, ওয়ার এগুলো হচ্ছে
কন্ট্রিবিউট করবে, আর যেখানে পজিটিভ চেক, যেখানে মানুষ আমরা যদি বুঝতে পারি যে পপুলেশনটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে আমাদের সোসাইটিতে, তখন আমরা লেট ম্যারেজ বা কন্ট্রাসেপটিভ ডিস্ট্রিবিউশনস বা আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন লিটারেসির মাধ্যমে আমরা এটা কমাতে পারি। এটা হচ্ছে আজকের ডিসকাশনের মেইন। সো এটাকে আমরা বলবো পপুলেশন কন্ট্রোল মেজার্স। এটা হচ্ছে টোটাল এনসিইআরটি বইয়ের ক্লাস 12 ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফিতে ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন এন্ড ডেনসিটি যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে এটা টোটালটা রয়েছে। তো আজকে আমরা কি পড়লাম, বেসিক্যালি যেটা বললাম পপুলেশন ডিস্ট্রিবিউশন কি, যেখানে হচ্ছে যেটাকে আমরা বলবো ওরিয়েন্টেশন অফ ডিস্ট্রিবিউশনস অফ the inhabitants or the people over the earth surface is known as distribution of population। যদি বেসিক্যালি আমরা সবাই ডেনসিটি অফ পপুলেশন এর কনসেপ্টটা জানি, বাট ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনটা যখন বলবো কেউ যদি ডিফাইন করতে বলে আমরা কিন্তু সহজে বলতে পারবো না, যেটাকে আমরা বলবো orientations of distributions of inhabitants of human populations over the earth surface is known as the distribution of population। নেক্সট ডেনসিটি অফ পপুলেশন আমরা পড়লাম, যেখানে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া আমরা ডিসকাস করছি। নেক্সট আমরা বলবো যে ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টর গুলো এই পপুলেশন ডিস্ট্রিবিউশনটাকে কন্ট্রোল করে, যেখানে আমরা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর এবং সোশিও কালচারাল ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করলাম। নেক্সট যেটা আমরা পড়লাম কিছু পপুলেশন গ্রোথের কনসেপ্ট গুলো পড়লাম, যেটা অ্যাকচুয়াল গ্রোথ কি, ন্যাচারাল গ্রোথ কি। ন্যাচারাল গ্রোথ মানে হাই বার্থ রেট মানে ডেথ রেট, অ্যাকচুয়াল গ্রোথ কি বার্থ রেট মাইনাস ডেথ রেট প্লাস ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন, সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল পপুলেশন গ্রোথ। তারপর বললাম নেগেটিভ পপুলেশন গ্রোথ, পজিটিভ পপুলেশন গ্রোথ। তারপরে আমরা যেটা বললাম যে ডেমোগ্রাফিক ট্রানজিশন কি, ডেমোগ্রাফিক সাইকেল কি, ডেমোগ্রাফিক সাইকেল কি, যে একটা এগ্রেরিয়ান সোসাইটি কিভাবে আরবান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে কনভার্ট হচ্ছে, তার প্রসেসটা বা তার টোটাল সাইক্লিক ওয়েটাকে আমরা বলবো ডেমোগ্রাফিক সাইকেল। আর তারপর আমরা যেটা বললাম ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, যেখানে এনসিইআরটি বইতে তিনখানা স্টেজ রয়েছে, যেটা হচ্ছে হাই ফ্ল্যাকচুয়েটিং স্টেজ, সেকেন্ড যেটা রয়েছে যে এক্সপান্ডিং স্টেজ, তারপর যেটা রয়েছে লেট এক্সপান্ডিং স্টেজ অর লো ফ্ল্যাকচুয়েটিং স্টেজ, সেইটা একটা পড়লাম। তারপর আমরা যেটা বললাম যে পপুলেশন কন্ট্রোল মেজার্স, এটা আমরা পড়লাম। ঠিক আছে, কিভাবে সেটা হয় সেটা মেলথাসের থিওরি দিয়ে পজিটিভ চেক, প্রিভেন্টিভ চেকের মাধ্যমে আমরা জানলাম, যেটা 1798 তিনি যে কনসেপ্টটা দিয়ে গেছিলেন। ওকে, আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মেলথাসের থিওরি অনুযায়ী পপুলেশন আমাদের অলওয়েজ জিওমেট্রিক্যালি বাড়ে, আর তার সঙ্গে সঙ্গে রিসোর্স যে চেঞ্জেসটা হয় সেটা অলওয়েজ অ্যারিথমেটিক্যালি বাড়ে। আর তার মধ্যে কোঅর্ডিনেশন যদি আমরা তৈরি করতে পারি, তখনই আমাদের মধ্যে ক্যারিং ক্যাপাসিটির একটা ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম দেখা যাবে, এবং সেখানে গেলেই আমাদের ওয়ার, ফেমাইন, ডিজিজ, প্যান্ডেমিক, এপিডেমিকের মতো সিচুয়েশন গুলো তৈরি হবে, দিয়ে পপুলেশনটা নেগেটিভ পপুলেশনের মধ্যে গিয়ে একটা সাস্টেনেবল কন্ডিশন বা ব্যালেন্স কন্ডিশন তৈরি হবে। ক্লিয়ার? আপাতত এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা নেক্সট 3 নম্বর চ্যাপ্টার অফ এনসিইআরটি বুক, এটা আমরা ডিসকাস করব। ওকে।